জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা 16ই ফেব্রুয়ারি যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পরীক্ষাটা হয়েছে তার সেকেন্ড শিফটের সায়েন্স আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ডিসকাস করবো। ঠিক আছে, তোমরা যারা যারা পরীক্ষাটা দিয়ে নিয়েছো তারা তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আর যারা তোমরা নেক্সট শিফটে পরীক্ষা দিবে তাদেরকে বলবো ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। এটা দেখলে তুমি বুঝতে পারবে যে কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসছে, প্লাস সেই যে টপিকটা থেকে এসছে সেখানকার আমি কিছু কিছু ফ্যাক্ট পরীক্ষায় আসার মতো আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো ক্লাসটা তোমরা দেখো। দেখার পর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আছে বলছে, আলোর বর্ণ বিক্ষেপণ বা বিচ্ছুরণের সময় কোন রঙের বিচ্যুতি বা ডেভিয়েশন সবচেয়ে কম হয়? দেখো, এটার সঠিক অ্যান্সার হচ্ছে লাল। ঠিক আছে, যারা যারা তোমরা লাল করে এসছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। ব্যাপারটা কি হয় বলো তো, বিচ্ছুরণ হচ্ছে এমন একটা জিনিস, মানে আলো যখন নিজের 7টা রঙে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে, 7টি রঙে যখন বিভক্ত হয়ে যায় সেটাকে আমরা আমরা কি বলি, বিচ্ছুরণ বলি। আর এটার খোঁজ কে করেছিল? এটা মনে রাখবা, খোঁজ করেছিল নিউটন। ঠিক আছে, নিউটন কি করেছিল, একটা প্রিজম ছিল, প্রিজমের মধ্যে দিয়ে একটা সাদা আলোকে ক্রস করেছিল। তবে যখন প্রিজমে যখন এক, যেমন এটা ধরো প্রিজম আছে, তো এখান দিয়ে সাদা আলো পার করলো, তো এখান দিয়ে যখন দেখছে কি যেখানে 7টা রং বিভিন্ন কালারের হয়ে বিভক্ত হয়ে যাচ্ছে, এটাকে বললো ওই বিচ্ছুরণ। এবার দেখো, প্রশ্ন তোমাদের কিরকম আসে, তোমাকে একটা আমি সহজ নিয়ম বলে দিচ্ছি, ওই নিয়মটা ফলো করবো, দেখবো তোমরা কোনোদিন কোশ্চেন ঠিক হবে না। 7টা রং কি হয় আমরা কি জানি? বেনিয়া সহকলা, বে, নি, আ, স, হো, ক, লা, তাই তো? এবার বেনিয়া সহকলাকে তুমি এবার নিচ থেকে লিখবা। ঠিক আছে, নিচে বেগুনি লিখবা আর উপরে লাল লিখবা, এরকম নিচ থেকে উপরে লিখবা। মনে রাখবা, যখন নিচ থেকে এরকম উপরে যাবে, ঠিক আছে, এটার হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য আছে যেটা বৃদ্ধি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর বাদ বাকি যা কিছু দিবে তোমাকে, বাদ বাকি যা কিছু আছে সব কিছু তোমার কমবে। কি বললাম? যখন তোমাকে এরকম বিচ্ছুরণের আলোর দিবে যে কোনটা বেশি বিক্ষিপ্ত হবে, কোনটা বেশি মানে ঝুঁকে পড়বে, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, কার কম্পাঙ্ক বেশি হবে, এরকম ধরনের প্রশ্ন তোমাকে দিবে। তুমি বেনিয়া সহকলাকে এভাবে নিচে লিখে দিবা। মনে রাখবা, নিচ থেকে যখন উপরে যাবে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, বাদ বাকি সব কিছু কমবে। সেম যদি যখন উপর থেকে যদি নিচের দিকে নামে তাহলে কি হবে? একমাত্র তরঙ্গ দৈর্ঘ্য কমবে, বাদ বাকি সব কিছু বাড়বে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবে, তোমাদের আর কোনো কোশ্চেন দেখবা ঠিক মানে ভুল হবে না, বুঝতে পারলে তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে, কোষ ঝিল্লি মানে সেল মেমব্রেনের সম্পর্কে নিচের কোন উক্তিটি ভুল? দেখো, বলছে এটি একটি অর্ধবৃত্ত পর্দা, এটা একদম সঠিক। বলছি এটি লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, একদম সঠিক। প্রোটিন দিয়ে কোথাও তৈরি? দেখো, 3টা পরত আছে, ঠিক আছে, কোষ প্রাচীর মানে সেল মেমব্রেনে, যার মধ্যে মানে একদম বাইরের পরত এবং ভিতরের পরত, এই দুটো কি হয় তোমার প্রোটিন দিয়ে তৈরি হয়। আর যে মধ্যবর্তী যে পরতটা আছে এটা তোমার লিপিড দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। তার মানে কি, এটাও তোমার সঠিক আছে। বলছে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লি সবচেয়ে বাইরের স্তর, একদম না। উদ্ভিদ কোষে তোমরা দেখো বাইরে যে গাছের ছাল দিয়ে দেখি, ওটা কি হয়? কোষ প্রাচীর হয়, তাই না? কোষ প্রাচীর হয়, কোষ ঝিল্লি হয় না। কোষ ঝিল্লি যেটা মানে সেল মেমব্রেন কি, এটা মানে প্রাণীদের মধ্যে দেখা যায় সচরাচর, একদম বাইরের স্তর তোমার হচ্ছে কোষ ঝিল্লি দিয়ে তৈরি। কিন্তু উদ্ভিদের বাইরের স্তর কি দিয়ে তৈরি? কোষ প্রাচীর দিয়ে তৈরি। তার মানে কি, এটাই তোমার ভুল হয়ে গেল না, এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে গেল, তাই না? তো যারা যারা তোমরা অপশন সি করেছো একদম তোমাদের কারেক্ট আছে। বলছি এটি কোষের ভেতরে এবং বাইরের পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে, একদম ঠিক। এই জন্যই তো এদের মানে যেই পর্দাটা হয় সেটা অর্ধভেদ্য বা সেমি প্যারামেবল পর্দা হয়। ঠিক আছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, যে এই যে কোষ ঝিল্লি আছে না, এই কোষ ঝিল্লির ভেতরে একটা ধরনের মানে গাঢ় বলতে পারো, তারপর ধরো কি বলবো, একটা রংহীন আর একটা লসলসা টাইপের একটা লিকুইড থাকে। ঠিক আছে, যাকে আমরা কি বলি বলতো? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, ঠিক আছে, প্লাজম। তোমাকে জিজ্ঞেস করবে যে এই প্রোটোপ্লাজমের খোঁজ কে করেছিল, তোমরা মনে রাখবা পুরকিনজে। এক সেকেন্ড, কি মনে রাখবা? প্রোটোপ্লাজমের খোঁজ কে করেছিল? পুরকিনজে। পুরকিনজে, ঠিক আছে। আর একটা প্রশ্ন তোমাদের আছে যে এই যে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতিক আধার বলে কে ব্যক্ত করেছেন? তোমরা মনে রাখবা, এটাকে জীবনের ভৌতিক আধার বলে ব্যক্ত করেছে হচ্ছে হেক্সলে। ঠিক আছে, হেক্সলে। এই কিছু কিছু পয়েন্ট তোমাদের পরীক্ষাতে আসে তাই বলে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যখন ইথানল সোডিয়াম ধাতুর সাথে অভিক্রিয়া করে তখন প্রধানত কোন পণ্যগুলো তৈরি হয়? দেখো, ইথানল কি হয়? C2H5OH, এটা হচ্ছে ইথানল। কার সাথে করতে বলছে? সোডিয়াম ধাতু মানে Na, এর সাথে করতে বলেছে। এবার এটাকে আমি অভিক্রিয়া করবো, তো ব্যালেন্স করার জন্য আমি কি করবো? এরও সামনে দুটো দিদি, এরও সামনে দুটো দুই দিদি, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি কি তৈরি করতে পারি? C2H5, এখান থেকে ও নিয়ে নিলাম, আর এই সোডিয়াম যেটা আছে সেটাকেও নিয়ে নিলাম, Na নিয়ে নিলাম। ঠিক আছে, এবার পড়ে থাকলো কি, এখানে দেখো Na আমার নিয়ে নিয়েছি, ও নিয়ে নিয়েছি, H5 নিয়ে নিয়েছি, C2 নিয়ে নিয়েছি, শুধু H পড়ে আছে আর 2 পড়ে আছে। তো এখানে কি H2 আমি লিখে দিলাম।
এখানে দেখো H2 মানে কি হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে, তার মানে দেখো এই জল যেটা আছে এটা তোমার অ্যান্সার হবে না, অক্সিজেন গ্যাস এটাও তোমার অ্যান্সার হবে না, তাই তো। হাইড্রোজেন গ্যাস এখানেও আছে, হাইড্রোজেন গ্যাস এখানেও আছে, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। C2H5ONA এটা হচ্ছে তোমার সোডিয়াম ইথক্সাইডের ফর্মুলা, ঠিক আছে। তো অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যারা যারা অপশন বি করে এসছো একদম তোমাদের সঠিক অ্যান্সার আছে, কেমন। আর এটা কি বলতো, অ্যালকোহল টেস্টের জন্য এটাই করা হয়, ঠিক আছে, যে কোনো যেটা মদ আছে সেটা অ্যাকচুয়ালি মদ আছে কি নয় তার জন্য এই টেস্টটা করা। এখানে কি হয়, যখন ধরো এই তৈরি হয়ে গেল কিনা হাইড্রোজেন গ্যাস, ধরো এরকম একটা টেস্ট টিউব আছে, তো এখানে হাইড্রোজেন গ্যাস ধরো জমে আছে এখানে, যেই তুমি এখানে একটা আগুনের কিছু নিয়ে যাবে না, মাচেস ফাচেস নিয়ে যাবা, সঙ্গে সঙ্গে একটা পপ শব্দ করে আগুন জ্বলে উঠবে, ঠিক আছে। এই যে পপ শব্দ যে হচ্ছে এটা থেকেই বোঝা যায় না এটা অ্যাকচুয়ালি অ্যালকোহল আছে আর এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ কাদের বলা হয়। দেখো জৈব ভঙ্গুর মানে কি, যেগুলো সহজেই পচে যায়, তাই না। বলছে যে পদার্থগুলো কখনোই ধ্বংস করা যায় না, একদমই হবে না। বলছে যে বস্তুগুলো প্রাকৃতিক প্রক্রিয়ায় সহজেই পচে যায় বা মিশে যায় সেটাকে আমরা জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল বলি। অপশন নাম্বার বি তোমাদের একদম কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। যারা যারা অপশন বি করেছো একদম ঠিক আছে। দেখো জৈব ভঙ্গুর তো তোমাকে দিয়ে দিয়েছে, যদি নেক্সট শিফটে তোমাকে অজৈব ভঙ্গুর দেখলে কি করবে, যা লেখা আছে তার একদম ঠিক উল্টো হবে। কি হবে, যে বস্তুগুলো প্রাকৃতিক প্রক্রিয়ায় সহজেই পচে না তাকে আমরা কি অজৈব ভঙ্গুর বলি, ঠিক আছে, অজৈব ভঙ্গুর বলি। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবা, কেমন। চলো আচ্ছা, এটার যদি উদাহরণ হয় কি হবে, তো যত রকম ফলের খোসা মানে আমরা যে শাকসবজি খাই কিনা যেগুলো পচে যায় সব, এগুলোই অজৈব ভঙ্গুর কি হয়ে যাবে, তোমার প্লাস্টিক হয়ে যাবে, থার্মোকল হয়ে যাবে, তাই না। তো এটাও তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যখন কোনো বস্তুকে উত্তল লেন্সের সামনে অনন্ত মানে ইনফানাইট দূরত্বে রাখা হয় তখন তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। দেখো এটা সঠিক অ্যান্সার হচ্ছে তোমার প্রধান ফোকাসে, ঠিক আছে। অপশন বি যারা যারা করেছো এবং তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। দেখো কি হয়, ধরো এটা হচ্ছে একটা লেন্স, ঠিক আছে, এটা লেন্সের মানে কি প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাকে কি বলা হয়, পোল বলা হয় মাঝখানটাকে। দেখো এখানে পোল বলা হয়, আমরা অবতল দর্পণে কি পড়েছিলাম যে এটা হচ্ছে পোল, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাই না। এখানেও এটা ধরো পোল, এখানে যে ফোকাস আছে না এখানে হয়ে যাবে ফোকাস F1, ঠিক আছে। তারপরে কি এর কি আছে সেন্টার অফ কার্ভেচার, তো এর সেন্টার অফ কার্ভেচার হবে না, এখানে হবে কি 2F, ঠিক আছে 2F1। আর এখানে তারপরে কি ইনফানাইট ছিল, তো এখানেও তারপরে ইনফানাইট চলে আসবে, সেম জিনিস এখানেও হবে এখানেও হবে, শুধু এখানে সেন্টার অফ কার্ভেচারের জায়গায় সেকেন্ড ফোকাস তোমার হবে। সেম তোমার এইভাবে তৈরি হবে, এখানে F1 আছে তো এখানে কি হবে F2 হবে। তারপরে এইখানে কি মানে এটা দেখো এইদিকেও একটা লেন্স লেগে আছে, তাই না, আর এই সাইডেও একটা লেন্স লেগে আছে, তো এই যে লেন্সটা লেগে আছে তারও তো একটা ফোকাস সেন্টার অফ কার্ভেচার থাকবে, তাই না। তো এখানে এর F1 আছে, এর F2 হবে, এর এখানে সেন্টার অফ কার্ভেচার আছে মানে কার্ভেচার হয়, কিন্তু এখানে সেন্টার অফ কার্ভেচারের জায়গায় আমরা কি লিখবো 2F2। তারপরে ইনফানাইট, তো এর ওইখানে ইনফানাইট লিখে দেবো। এই হচ্ছে প্রসেস। এবার দেখো উত্তল দর্পণ মানে অবতল দর্পণ আমরা কি করতাম, যখন প্রতিবিম্বকে এখানে রাখতাম ইনফানাইটে, তো বস্তুকে যখন ইনফানাইটে রাখতাম তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হতো, ফোকাসে তৈরি হতো। এখানেও সেম হবে, তখন আমি যখন বস্তুকে আমি ইনফানাইটে রাখবো তখন এটা যেমন কি অবতল দর্পণে এই পারেই তৈরি হতো, কিন্তু উত্তল মানে লেন্সে কি হবে এটা ওই পারে তৈরি হবে কিন্তু নিচেই তৈরি হবে। দেখো ইনফানাইটে আমি বস্তুকে রাখলাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রধান ফোকাসে, ঠিক আছে 1 নম্বর। যদি ইনফানাইট আর সেকেন্ড ফোকাসের মাঝখানে রাখি 2 নম্বরকে, তাহলে সেটা কোথায় তৈরি হবে, মানে প্রধান ফোকাস আর সেকেন্ড ফোকাসের মাঝখানে 2 নম্বর তৈরি হবে। 3 নম্বর ধরো আমি যেমন কি সেন্টার অফ কার্ভেচারে রাখতাম, তো সেন্টার অফ কার্ভেচারে তৈরি হতো, তো এটাও কি সেন্টার অফ কার্ভেচারে মানে সেকেন্ড ফোকাসেই তৈরি হবে। তারপর আমি সেন্টার অফ কার্ভেচার, দেখো সেন্টার অফ কার্ভেচার আর যখন ফোকাসের মাঝখানে রাখতাম তখন কোথায় তৈরি হতো, ইনফানাইট আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে। তো আমি এখানেও সেকেন্ড ফোকাস আর ফোকাসের মাঝখানে যখন রাখবো 4 নম্বর, তখন তৈরি হবে কোথায়, ইনফানাইট আর এই সেকেন্ড ফোকাসের মাঝখানে 4 নম্বর। 5 নম্বর ধরো আমি প্রধান ফোকাসে রাখলাম, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, ইনফানাইটে তৈরি হবে, তাই না। এইভাবেই তৈরি হতে থাকবে। সেম তোমাকে এটাই জিজ্ঞাসা করে দেখো কি বলেছে, অনন্তে রাখা হবে, তো অনন্তে যখন আমি রাখবো তখন কোথায় তৈরি হচ্ছে F2, মানে এটা হচ্ছে তোমার প্রধান ফোকাস, এখানে তোমার হচ্ছে। তোমাকে যদি নেক্সট শিফটে জিজ্ঞেস করে যদি ইনফানাইট আর মানে সেকেন্ড ফোকাসের মাঝখানে তৈরি হয়, তাহলে তুমি কি বলবো প্রধান ফোকাস আর সেকেন্ড ফোকাসের মাঝখানে তৈরি হয়। যদি বলে সেকেন্ড ফোকাসেই বস্তু রাখা হচ্ছে তাহলে কোথায় তৈরি হবে, তুমি বলবো সেকেন্ড ফোকাসেই তৈরি হবে। যদি তোমাকে জিজ্ঞেস করে সেকেন্ড ফোকাস আর প্রধান ফোকাস এর মাঝখানে রাখা হয় তাহলে তুমি প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তুমি কি বলবো সেকেন্ড ফোকাস আর ইনফানাইটের মাঝখানে তৈরি হবে। যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমি একদম প্রধান ফোকাসে রাখলাম তাহলে তোমার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বলবা ইনফানাইটে তৈরি হবে। এটা কখন, যখন লেন্সে রাখা হবে, ঠিক আছে। তোমরা মনে রাখবা যেটা হচ্ছে অবতল দর্পণে যেই মানে বস্তু আর প্রতিবিম্বের স্থান মানে রাখার আছে না অবতল দর্পণ, সেটাই হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে, উত্তল লেন্স। যেমন এটা তোমরা মনে রাখবা। এখানে আকৃতি কি হবে, যেমন অবতল লেন্সে আমি কি বললাম এটা হচ্ছে সমান, এর দিকে ছোট এদিকে বড়, এর এখানে হবে এটা এখানে হবে সমান, এর দিকে ছোট এর এদিকে ছোট এর দিকে বড় হয়ে যাবে, মানে এই সাইডে কি হবে ছোট হয়ে যাবে তোমার, এইদিকে কি হয়ে যাবে বড় হয়ে যাবে, তাই না। এটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যখন 1 ফোঁটা কালি
মেঝেতে পড়ে বা জলে পড়ে তখন সেটি নিজে থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে। কেন পড়ে? বলছে কারণ পদার্থের কণাগুলি স্থির, স্থির থাকলে কি আর ছড়িয়ে পড়তো? বলছে কারণ পদার্থের কণাগুলি নিরন্তর গতিশীল। এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি করেছো তাদের তোমার ঠিক আছে। বলছে কারণ মেঝেতে কালিকে ধাক্কা দেয়, এটা কোনো কথা? বলছে কারণ কালির ঘনত্ব খুব বেশি হয়, একদমই না। তো এই পুরো ব্যাপারটা হয় তোমার ব্যাপনের কারণে, ঠিক আছে? ব্যাপন, এটাকে ইংরেজিতে কি বলে? ডিফিউশন বলে। এটা কি হয়, যেমন আমি তোমাকে বলেছিলাম না যে একটা মানে বেশি ঘনত্বওয়ালা স্থান থেকে কম ঘনত্বওয়ালা স্থানের দিকে মানে এগোনো, সেটাকে কি বলে? ব্যাপন বলে। এটা যদি তরলের ক্ষেত্রে হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? অভিস্রবণ বলবো, তাই না? এবার যখন তুমি এক ফোঁটা কালিকে জলের মধ্যে ফেলবা তখন কি হয়? এটা চারিদিকে ছড়িয়ে যায় কেন? মানে এবার কি হয় বলতো? জল হয়ে যায় তোমার এখানে কম ঘনত্ব, ঠিক আছে? আর কালি তোমার কি হয়ে যায়? এটা হয়ে যায় তোমার বেশি ঘনত্ব। এবার বেশি ঘনত্ব থেকে যেই কম ঘনত্ব যাবে তখন সেটা কি ছড়িয়ে যাবে, তাই না? আর এই যে এই মানে ব্যাপন, এটা মনে রাখবা তাপমাত্রার সাথে সমানুপাত সম্পর্কে থাকে, ঠিক আছে? তাপমাত্রা যত বাড়বে ব্যাপনের দরও তত বাড়বে। এই ব্যাপনের দর বাড়ার কারণে এই যে গরম খাবার যে আছে, গরম খাবারের সুগন্ধ কি হয়? তাড়াতাড়ি ছড়িয়ে যায়। কোথাও যদি ভালো মাংস রান্না হয় বা কোনো খাবার রান্না হচ্ছে, আমাদের গন্ধে খুব তাড়াতাড়ি পৌঁছায়। তারপরে একটা হয় তোমার পাদ, ঠিক আছে? এটাও যখন পাদ যখন বুঝতেই পারো তোমরা, যখন হয় তখন কি ছড়িয়ে পড়ে, কারণ কি ওটা বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে আসছে। বুঝতে পারলে তো? এই জিনিসটাই হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে নিচের কোনটির ক্ষেত্রে রসধানীর আকার ছোট হয়? দেখো রসধানীর আকার ছোট হয় তোমার প্রাণীকোষে, ঠিক আছে? একে হয় অনুপস্থিত, হয় থাকবেই না, আর যদি থাকে না খুবই ছোট থাকবে। বুঝতে পারলে তো? সব থেকে বড় কার মধ্যে থাকে বলতো? উদ্ভিদ কোষের মধ্যে সব থেকে বেশি থাকে। মনে রাখবা উদ্ভিদ কোষের যত কোষ অঙ্গ আছে না, তার মধ্যে মানে যে ভ্যাকিউল আছে ওর প্রায় 50 থেকে 90% এরিয়া এই একাই দখল করে রাখে। বুঝতে পারলে তো? মনে রাখবা রসধানীর মানে ভ্যাকিউলের চারপাশে একটা পাতলা পর্দার মতো অংশ থাকে, ঠিক আছে? এটাকে কি বলা হয় বলতো? টেনোপ্লাস্ট বলা হয়, ঠিক আছে? সরি, টোনোপ্লাস্ট বলা হয়। টোনোপ্লাস্ট, ঠিক আছে? আচ্ছা রসধানী মানে ভ্যাকুইলের যদি কাজ জিজ্ঞেস করে, এর কাজ কি হয়? তুমি মনে রাখবা এ হচ্ছে মানে উদ্ভিদের স্টোর হাউস বলা হয় একে, ঠিক আছে? স্টোর হাউস, ঠিক আছে? স্টোর হাউস মানে বুঝতেই পারছো এখানে সবকিছু স্টোর হয়ে থাকবে, এটাই হচ্ছে রসধানীর কাজ। আর এখানে কি হয় 80% ধরো 80% তোমার জল থাকে, ঠিক আছে? আর না বাকি 20% কি থাকে? খনিজ। কেমন? এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রাখবা। তো অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ক বাড়ানো হয় তবে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর কী প্রভাব পড়বে? দেখো আমরা ফর্মুলা কি জানি? ভি সমান সমান এফ ইন্টু ল্যামদা। এখানে এ ভি কি? ভেলোসিটি মানে বেগকে রিপ্রেজেন্ট করছে, এফ কাকে? ফ্রিকোয়েন্সিকে, আর ল্যামদা কাকে করছে? তরঙ্গ দৈর্ঘ্যকে। এবার আমাকে বলছে তরঙ্গের কম্পাঙ্কের ব্যাপারে বলছে, তো এফ যদি আমাকে বের করতে হয় তাহলে আমি কি করব? ভি তো এদিকে আছে আর এদিকে ল্যামদা কি আছে? এদিকে এসে ডিভাইডেড হয়ে যাবে, তাই না? তার মানে এবার তুমি বলো যদি আমি কম্পাঙ্ককে যদি আমি বাড়াই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? এর কমে যাবে। যদি কম্পাঙ্ককে কমায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? এর বেড়ে যাবে, তাই না? উল্টো সম্পর্ক হবে। এই সম্পর্কটাকে আমরা কি বলি? ব্যস্তানুপাত বলি। ব্যস্তানুপাত, তাই না? তো এবার দেখো প্রশ্নে কি বলছে? যদি কোনো তরঙ্গের কম্পাঙ্ককে বাড়ানো হয়, তরঙ্গের কম্পাঙ্ককে আমি বাড়িয়ে দিলাম, তরঙ্গ দৈর্ঘ্যের উপর কী প্রভাব পড়ে? তরঙ্গ দৈর্ঘ্য তোমার কমে যাবে। তাও কোন অপশনে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে? একদম না, তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। অপশন নাম্বার বি তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? যারা যারা অপশন বি করে এসছো একদম তোমাদের ঠিক আছে। দেখো এই যে তোর মানে কি বলবো ফ্রিকোয়েন্সি যে আছে, এই ফ্রিকোয়েন্সির এসআই মাত্রা কি হয় বলতো? হার্জ, তাই না? হার্জ। আর তোমাকে যদি তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামদা, তরঙ্গ দৈর্ঘ্যকে দেখানো হয় তোমার মনে রাখবা ল্যামদা দিয়ে, ঠিক আছে? আর এটাকে মানে কি দিয়ে মাপা হয়? মিটার দিয়ে মাপা হয়। এটাও তোমার মনে রাখবা। ধরো তরঙ্গে যখন ধরো কোনো শব্দ আছে, ঠিক আছে? সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি হয়ে গেল, মানে তরঙ্গ দৈর্ঘ্য বলছি না, তরঙ্গ অনেক বেশি হয়ে গেল, তখন সেটাকে আমরা কি বলি বলতো? তীক্ষ্ণতা বলি, ঠিক আছে? তীক্ষ্ণতা মানে কি? পিচ বলি, PITCH, তাই না? এই জিনিসটা তোমরা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রাষ্ট্রনীতি নির্দেশক নীতি সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? দেখো ডিপিএসপি কি হয় বলো তো? এগুলো কোনো আদালত দ্বারাই কার্যকর করা যাবে না। এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি যারা করে এসছো একদম ঠিক আছে। এটা কোন অনুচ্ছেদের মানে আন্ডারে আছে মনে রাখবা? সংবিধানের 37 নম্বর অনুচ্ছেদ। এখানে কি বলা আছে? যে ডিপিএসপি যেটা আছে আদালত দ্বারা কার্যকর নয়, অর্থাৎ সরকার যদি এগুলো পালন না করে তবে আপনি আদালতে গিয়ে মামলা করতে পারবেন না, ঠিক আছে? আর এর উদ্দেশ্য কি? এটা কি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার মেন উদ্দেশ্য, ঠিক আছে? বাকি কিছু কিছু পয়েন্ট আমি তোমাদেরকে দিয়ে দিছি, তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে পড়ে নেবা। কেমন? চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো। বলছে 2025 সালে জুন মাসে নতুন দিল্লিতে আয়োজিত ন্যাশনাল অ্যাগ্রো রিনিউয়েবল এনার্জি সামিট 2025 এর উদ্বোধন কে করেছিলেন? দেখো সঠিক অ্যান্সার হচ্ছে মানে শ্রী শিবরাজ সিং চৌহান, ঠিক আছে? ইনিই করেছিলেন। তো যারা যারা অপশন সি করেছো একদম তোমাদের কারেক্ট অ্যান্সার আছে। এটা হয়েছিল কোথায় মনে রাখবা? দিল্লিতে হয়েছিল, তাই না? কোথাও লেখাই ছিল, দেখো নতুন দিল্লিতে হয়েছিল, এটাও তোমরা মনে রাখবা। আর দেখো এই যদি জিজ্ঞেস করে শিবরাজ সিং চৌহান বর্তমানে কোন পদে আছে, তো মনে রাখবা ইনি হচ্ছেন কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা। আর এর লক্ষ্য কী ছিল? যে
মানে সৌরশক্তি, বায়োগ্যাস এগুলো ব্যবহারের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো প্লাস পরিবেশ রক্ষা করা। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। তো চলো, এই ছিল আজকের ক্লাস। তোমরা ক্লাসটা দেখো কেমন লাগলো, আর নেক্সট শিফটে যাদের পরীক্ষা আছে, পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো অবশ্যই দেখে যেও কেমন। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।